আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আবারও বহিরাগতদের হামলায় কুয়েটে আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত, জড়িতদের গ্রেপ্তার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় গণসংহতি আন্দোলন, জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার তাগিদ। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার অস্বাভাবিক মৃত্যু, মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। ভারত পানি বেশি ছাড়াই কাশ্মীরে বন্যা পাকিস্তানের অভিযোগ, পেহেলগামে হামলা করেনি বলে রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি। তিন হাজারের বেশি অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা, ঢাকার বিভিন্ন স্থানে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে সোমবার জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, ভুল শুধরে জয় ফেরার লক্ষ্যে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আবারও বহিরাগতদের হামলায় আন্দোলনে নেতৃত্ব দেয়া খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 4 শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে 8টার দিকে কুয়েটের পাশে ফুলবাড়ি গেট এলাকায় খাবার খেতে গেলে লাঠিসোঁটা নিয়ে 10 থেকে 12 জনের একদল যুবক তাদের উপর হামলা চালায়। হামলায় আহত কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদ ও অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। খানজাহান আলী থানার ওসি জানিয়েছেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। সকালে গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসার আগে গণমাধ্যমকে একথা বলেন আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকের আগে আলী রিয়াজ আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে। এ সময় জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় জুলাই অভ্যুত্থান এর মতো ঘটনা ঘটেছে। ঐক্যমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশ হাঁটবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেল 3টায় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দেয় প্রতিষ্ঠানটি। সকালে নির্বাচন কমিশন ভবনে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং ও CCAMM নাসিরউদ্দিনের বৈঠকের পর এসব কথা জানানো হয়। বৈঠকে সংস্কার কাজের অগ্রগতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সিসি বলেন, বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা, এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা করেন লিনা রিখিলা তমাং। The responsibility that the Bangladesh Election Commission now has to really implement elections which are inclusive, genuinely competitive, and transformative, because I think that's
public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive. পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখের টেকের ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা। তারা সবাই দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নাফিস ইফতেখার জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ জসিম হাওলাদার। তাকে পটুয়াখালীর দুমকিতে দাফন করা হয়। 18 মার্চ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে গণধর্ষণের শিকার হন তার মেয়ে। এরপর পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শহীদ কন্যা। এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি, তবে মানসিক অবস্থার উন্নতি হচ্ছিল না তার। শনিবার রাতে ঢাকার ভাড়া বাসায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এদের নাম যদি আমরা প্রকাশ করি তা ভবিষ্যতে তো আমরা এরকম লামির মতো আরও একজন হারাইতে পারি। প্রায় বিচার জানি দেশবাসী দেখতে পারে যে ভবিষ্যতে কোনো ব্যক্তি এরকম সাহস কেউ যেন না পায়। হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতায় আনা যায়, এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। এ বিষয়ে আদাবর থানার পুলিশ জানিয়েছে সুরতহাল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বজনরা অভিযোগ করেছেন এখন তারা ধর্ষকদের পরিবার থেকে হুমকি ধামকি পাচ্ছেন, এজন্য তারা আতঙ্কিত। নাফিস ইফতেখার, চ্যানেল আই। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এরই মধ্যে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে। মুজফফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পেহেলগামের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন পাকিস্তানকে অবহিত না করেই ঝিলামের পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। হুহু করে ঝিলাম নদীর পানি বাড়ছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত সিন্ধু নদের একটি উপনদী ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। हमारा पानी बहेगा या उनका खून बहेगा। এদিকে পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। তারা বলছে ভারতীয় গণমাধ্যমে টিআরএফের দায় স্বীকারের যে খবর প্রচার করা হয়েছে তা সঠিক নয়। পাকিস্তান তার আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করায় শুধু দিল্লি বিমানবন্দরেই সপ্তাহে ৩০০টির বেশি ফ্লাইট নির্দিষ্ট স্থানে পৌঁছাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হচ্ছে। ভারতের প্রতিটি উড়োজাহাজই আন্তর্জাতিক রুটে কমপক্ষে ২ ঘন্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাজি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাদ রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে পৃথক সাক্ষাৎ করেন।
দুই কার্ডিনাল দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষায় পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ বা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। তারা অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন। অধ্যাপক ইউনুস পোপ ফ্রান্সিসের সাথে তার দীর্ঘ সাহচর্যের কথা স্মরণ করেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতের 24 পরগনা জেলার মধুপুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ভারতের পুলিশ। স্থানীয়রা জানায়, গত রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের 7 থেকে 8 জন অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সে সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ওবায়দুর রহমান সহ 2 জন আসতে পারেননি। সকালে ওবায়দুরের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি। জন্মই আমার আজন্ম পাপ পংক্তিমালার কবি দাউদ হায়দার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 73 বছর। শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনে একটি নিরাময় কেন্দ্রে স্থানীয় সময় রাত 9টা 20 মিনিটে মারা যান তিনি। কবি দাউদ হায়দারের মরদেহ কখন কোথায় সমাহিত করা হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। (1974) সালে দেশ ছাড়ার পর কয়েক বছর কলকাতায় কাটিয়ে 1987 সালে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর সেখানেই ছিলেন তিনি। 1974 24 ফেব্রুয়ারি দৈনিক সংবাদে তার কবিতা কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় প্রকাশিত হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দাউদ হায়দারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে 11 মার্চ তাকে আটক করে পুলিশ। সে বছরের 20 মে তাকে মুক্তি দেয়া হলে পরদিন সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে কলকাতায় পাঠানো হয়। চিরকুমার দাউদ হায়দার আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি পাবনায় দাউদ হায়দারের জন্ম। তিনি একাধারে কবি, লেখক এবং সাংবাদিক। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। মাগুরায় বোনের বাড়িতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বাদীসহ 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য দেন মামলার বাদী ও নিহত শিশুর মা আয়েশা আক্তার, প্রতিবেশী জলি খাতুন এবং অসুস্থ শিশুকে বহনকারী ভ্যান চালক রুবেল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আনা হয়। সোমবার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সহ বাদীপক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। বাদীসহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্তান্তে আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। 3, 4 এবং 5 নম্বর সাক্ষী হুজুর আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে। ঢাকায় রাজুকের অনুমোদনহীন নির্মাণাধীন বেশ কিছু ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রাজধানীর কেরানীগঞ্জ ও উত্তরখানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মিরপুরের রূপনগরে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দখল করা সরকারি জমি 20 বছর পর উদ্ধার করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজুকের প্রাথমিক জরিপ অনুযায়ী রাজধানী ও আশপাশের 3382টি নির্মাণাধীন ভবনের মধ্যে যেসব রাজুকের অনুমতি নেই, রাজুকের নকশা মেনে ভবন তৈরি হয়নি, সেসব ভবনে এই কার্যক্রম চালাচ্ছে রাজুক। কেরানীগঞ্জের সাকতা ইউনিয়ন পরিষদের একটি এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজুক।
উত্তরায় উত্তরখানের মাতারবাড়ি এলাকায় অনুমোদনহীন প্রায় নির্মাণাধীন 10টি ভবনে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রতিদিন আমাদের রাজধানী ঢাকাতে 2টা টিম আমরা জোন ভিত্তিক ভাগ হয়ে আমরা এই অভিযানটি পরিচালনা করছি এবং আমাদের যে তালিকা হয়েছে প্রায় 3000 উপরে ঢাকা শহরে এরকম ভবন আছে যারা নকশা ব্যত্যয় করে বা এই ভবনগুলো নির্মাণ করছে। আমরা প্রতিটা ভবনে এই অভিযানগুলো আমরা পরিচালনা করব। আমরা রাজুক অনুমোদিত নকশা বহির্ভূত যারা ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যারা অনুমোদিত নকশা নিয়েছে কিন্তু নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছে। রূপনগর আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। যে অবৈধ দখলদার তার দাবি হচ্ছে সে কিনছে বা সামথিং এরকম করে অনেক কিছু বলেছে, মামলা পাল্টা মামলা চলতেছে, ইমেল আসছে, তারা ইনজাংশন আনছিল। এরপর আবার আমরা যাদের পক্ষে এখন মানে বুঝাই দিব যাদেরকে, তারা আবার সেই নিষেধাজ্ঞার উপরে আবার বাতিল, হাইকোর্ট থেকে বাতিল নিয়ে আসছেন, আদেশ নিয়ে আসছেন ওই আগের নিষেধাজ্ঞার বাতিল অর্ডার। তো এখন এটা আমাদের গৃহায়ণ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে বরাদ্দপ্রাপক তাকে জিনিসটা বুঝিয়ে দেওয়া। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মৌলভীবাজারের হাওর অঞ্চলের ক্ষেতের পর ক্ষেত সোনালী ধানে ভরে গেছে। হাওরের চারদিকে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব চলছে। জেলার 7 উপজেলায় বোরো ধানের আশাতীত ফলন হয়েছে, তবে বর্তমান বাজারে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও সেচ পাম্পের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে পানিশূন্য হয়ে পড়েছে গভীর নলকূপ। সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারিভাবে প্রতিদিন পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে 3-2 গোলে। বার্সেলোনার এটি রেকর্ড 32তম শিরোপা। এ নিয়ে টানা 3 এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আবারও বহিরাগতদের হামলায় কুয়েটে আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত। জড়িতদের গ্রেপ্তার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় গণসংহতি আন্দোলন, জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার তাগিদ। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার অস্বাভাবিক মৃত্যু। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। ভারত পানি বেশি ছাড়ায় কাশ্মীরে বন্যা পাকিস্তানের অভিযোগ। পেহেলগামে হামলা করেনি বলে রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি। তিন হাজারের বেশি অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা। ঢাকার বিভিন্ন স্থানে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে সোমবার জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ভুল শুধরে জয় ফেরার লক্ষ্যে টাইগাররা। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।